নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আপনাদের বন্ধু আমি ঋষিকেশ। হ্যাঁ, হতে পারে যে আপনারা মনে করতে পারেন যে এখন তো আর খুব একটা নিয়মিত ভিডিও দিচ্ছি না, একটা সময় এক একদিন দুটো করে ভিডিও দিয়েছি। দেখুন, আপনাদের বলেছি যে এখন একটু ব্যস্ততা রয়েছে, ইলেকশন টাইম, তো ইলেকশন নিয়ে ব্যস্ত। প্লাস আমার যে পলিটিক্যাল চ্যানেলটা রয়েছে ঋষি হেয়ার, সেখানেও ভিডিও দিতে হচ্ছে। ভিডিও দিচ্ছি, ফলত দুয়ে মিলে খেলার খবরটা একটু কম হচ্ছে, দেওয়া হচ্ছে, বা খেলার খবর নিয়ে বিশ্লেষণ কম হচ্ছে, কারণ ইস্ট বেঙ্গলের পারফরমেন্সটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যাই হোক, তো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, হাইপ দেবেন অতি অবশ্যই। আজকের ভিডিওতে কি থাকবে শুরুতে বলে দিই। আজকের ভিডিওতে অতি অবশ্যই থাকবে ইস্ট বেঙ্গল নিয়ে কাটাছেঁড়া। দেখুন, গতকাল যে পাঞ্জাবের সাথে কেরালা ব্লাস্টার্সের যে ম্যাচ হলো পাঞ্জাব এফসির সঙ্গে, সেখানে দেখলাম পাঞ্জাব এফসি কেরালাকে জাস্ট দাঁড়াতে দেয়নি। চারটে গোল, এবং তারা কেরালা ম্যাচ জিতে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকে ওপরে উঠে গেছে লিগ টেবিলে। ইস্টবেঙ্গল 5 থেকে নেমে 6-এ চলে এসেছে। এখন আগের ম্যাচে মোহনবাগান পরাজিত হওয়াতে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের পয়েন্টের ফারাকটা খুবই কম। খুব সম্ভবত 5 পয়েন্টের একটা ফারাক রয়েছে। মোহনবাগানও 2 নম্বর স্থানে রয়েছে। তো ইস্টবেঙ্গল যদি এই মোহামেডান ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু এই ফারাকটা 2-এ এসে দাঁড়াবে। মোহনবাগানের 6টা ম্যাচ, জামশেদপুরের 6টা ম্যাচ খেলা হয়ে গেছে। কিন্তু পাঞ্জাবের পারফরমেন্স দেখে আমার বেশ ভালো লাগছে যে পাঞ্জাব এফসি এবছর সত্যিই অসাধারণ খেলছে। প্লেয়ারগুলো সব ভালো ভালো বাছাই করে নিয়ে এসছে। এখন ইস্টবেঙ্গলকে এটা ভাবতে হচ্ছে যে তারা মোহামেডান ম্যাচটা জিতবে কি জিতবে না, জেতার জন্য রণকৌশল সহায়তা হচ্ছে। আখেরে বা আদপে কিন্তু এটা হওয়া উচিত ছিল না। ইস্টবেঙ্গল এবছর যা টিম করেছে তাতে কেরালা ব্লাস্টার্স মোহামেডান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারফরমেন্স করছে তাদের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচটা জিতে যাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের। অন্তত প্রথম দুটো ম্যাচ দেখে তাই মনে হয়েছিল, বাট পরবর্তীতে একের পর এক ম্যাচ হার ড্র এসব চলছে, এখন পয়েন্ট খোয়ানো চলছে ইস্টবেঙ্গল শিবিরে। এরই মধ্যে গতকাল একটা ফিল গুড ছবি দেখলাম যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের প্লেয়ার, কোচেরা যারা এই মুসলিম ধর্মাবলম্বী, তারা ঈদ পালন করেছেন। সেই ছবি দেখলাম, আপনাদেরকে দিয়েওছি কমিউনিটি সেকশন, আপনারা দেখেছেন অনেকেই নিশ্চয়ই। তো এটা ভালো, এটা উৎসব তো সবার, ধর্ম যার যার, উৎসব সবার। তো আক্ষরিক অর্থে কথাটাতে আমিও মনে করি যে আমাদের দেশে, রাজ্যে সমস্ত উৎসবে সবাই পার্টিসিপেট করতে পারে, এর মধ্যে কোথাও বাধা নেই। তো উৎসব এবার ভুলে যেতে হবে, উৎসব শেষ, রোজা রাখার দিনও শেষ হয়ে গিয়েছে। কারণ এর আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তিনি বলেছিলেন যে আমার টিমে অনেক প্লেয়ার রয়েছেন যারা রোজা রেখে রেখে ক্লান্ত, এবং বিকেল 5টার সময় ম্যাচ দেওয়াতে সমস্যা হচ্ছে। আশা করি মোহামেডান ম্যাচে সেটা আর হবে না। মোহামেডান ম্যাচটা 21 তারিখে ছিল, সেটা চেঞ্জ করে 23 তারিখে করা হয়েছে। তো এই দুটো দিন প্লেয়ারদেরকে নিয়ে প্র্যাকটিস শুধু নয়, এই কয়েকটা দিন প্র্যাকটিস তো চলছে ইস্টবেঙ্গল শিবিরে। মোহামেডান যেমন মনে করছে যে তাদের যেহেতু বিদেশিহীন টিম, তাদের নতুন যে প্লেয়ারগুলো রয়েছে বা ইয়াং যে ট্যালেন্ট রয়েছে, তাদেরকে দিয়ে তারা বাজিমাত করতে চাইছেন মেহরাজউদ্দিন। তবে তাদেরও চিন্তা রয়েছে, তাদের চিন্তা হচ্ছে যে ইসরাফিল দেওয়ান এবং আরও একজন ফুটবলার ইস্টবেঙ্গল থেকে গিয়েছিল, হীরা মণ্ডল, এই দুজনের চোট রয়েছে। তো এটা নিয়ে একটু চিন্তায় রয়েছেন মেহরাজউদ্দিন। বাকি টিম যেমন রয়েছে তারা সেভাবেই ফাইট করবেন, লড়াই দেবেন। এবং মোহামেডানের টিমটা প্লাস পয়েন্ট হচ্ছে টিমটা বয়স খুবই কম, ফলত প্রচুর দৌড়ে চাপ কিন্তু বজায় রাখে। তো ইস্টবেঙ্গলকে এই যে মোহামেডানের দৌড়টাকে বন্ধ করতে হবে এবং তাদেরকে গোল করার দিকে নজর রাখতে হবে। প্রেশার পর প্রেশার ক্রিয়েট করে যেতে হবে, গোল দিতেই হবে। 7:30 ম্যাচ অনেক দিকেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ফেভারে, কন্ডিশন অন্তত ইস্টবেঙ্গলের ফেভারে, যদি না বৃষ্টি বাদল হয়। হলেও কিছু করার নেই, খেলতে তো হবে, সবাই এর মধ্যেই খেলে অভ্যস্ত। এবার ইস্টবেঙ্গল টিম চাইছে এই ম্যাচটাতে জোড়া স্ট্রাইকার নিয়ে খেলতে। জোড়া স্ট্রাইকার নিয়ে খেললে সেক্ষেত্রে হয়তো উইংয়ে কাউকে বসাতে হতে পারে। জোড়া স্ট্রাইকার নিয়ে খেললে যেটা হবে, ডেভিড এবং ইউসুফ ইজাজারি সামনে খেলবে। ডিফেন্সে তো 4 জন মোটামুটি রয়েছেন যারা, তারাই ধরে নেওয়া যেতে পারে তারাই খেলবেন। এক্ষেত্রে হয়তো আমরা দেখছি আগের ম্যাচেও বিষ্ণুকে খেলানো হয়েছিল, বিষ্ণুকেই নামানো হবে। একদিকে বিষ্ণু, একদিকে রাকিব। লেফট ব্যাকে বিষ্ণুকে খেলানো হবে, রাকিব রাইট ব্যাকে। মাঝ মাঠে ওই সেন্টার ডিফেন্সে আনোয়ার আলী এবং
জিকসন সিং। এক্ষেত্রে জিকসনের ক্ষেত্রে আর একটা অপশনও থাকছে, হচ্ছে মার্তন রায়নাকেও হয়তো খেলিয়ে দিতে পারেন, কারণ প্র্যাকটিসে মার্তন রায়নাকে নিয়েও প্র্যাকটিস করানো হয়েছে, তাকেও এই জায়গায় রেখে ভাবনা চিন্তা হচ্ছে। মার্তন রায়নাকে আমি বলবো তো অন্তত প্রথম দিক থেকেই মার্তনকেই খেলানো উচিত ছিল, কারণ সে ওই জায়গাটার জন্য স্পেশালিস্ট। আমার মনে হয় ইস্টবেঙ্গল কর্তারা বা ইমামি কর্তারা অস্কারকে এমন কিছুই বলেছেন যে স্পেশালিস্ট লোকেদেরকে যেন খেলানো হয়। এই মেডশিপ জিকসনকে খেলিয়ে দেওয়া হচ্ছে। বিদেশ অবশ্য এমন হয় যে ডিফেন্সিভ মিডফিল্ডার যারা, তারা প্রয়োজনে ডিফেন্সেও খেলতে তাদেরকে দেখা যায়, অনেকটা সেরকমই করতে চাইছেন অস্কার ব্রুজো, বাট সেটা সফল হচ্ছেন কখনো, সফল হননি কখনো। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই বিষয়গুলো তো রয়েছে, দেখা যাক এবার এই যে বিষ্ণুকে খেলানো হচ্ছে আখেরে কতটা অ্যাটাক হয়েছে আগের ম্যাচে সেটা দেখা গেছে, যে কি পরিমাণ অ্যাটাক করেছে ইস্টবেঙ্গল, যে কারণে একটার বেশি গোল হয়নি। হ্যাঁ, ইউসুফ গোল করেছে, তাতে কি হলো, পেনাল্টি থেকে পাওয়া গোল, সেটা তো মানে ধরে রাখতে পারলো না, শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল। এখন এই যে জায়গাটা ইস্টবেঙ্গল দাঁড়িয়ে আছে, সেখানে ইস্টবেঙ্গলকে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। জেতার মতো কন্ডিশন আছে, টিমও এগেনস্ট টিম যতটা দুর্বল ইস্টবেঙ্গল টিম ততটাই সবল টিম, শক্তিশালী টিম, বাট খেলতে পারছে না। অস্কারের উপর প্রেশার রয়েছে। আমি আগেই বলেছি যে ইমামি কর্তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কারকে আর বদলে চিন্তা ভাবনা করছে না। এখন অস্কারকে এই যে কটা ম্যাচ পেয়েছে তার মধ্যে তাকে পারফর্ম করতে হবে। দেখুন, লিগ টেবিলে ওপর নিচ হতেই থাকবে। আজকে এফসি গোয়ার ম্যাচ রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। এখন এফসি গোয়া যদি হেরে যায় বা ড্র হয়, তাহলে আবার এফসি গোয়া কিছুটা নেমে আসতে পারে, নাহলে আবার উপরে উঠে যেতে পারে। এরকম বিষয়গুলো চলতে থাকবে, এখনো লিগ অনেক ওপেন রয়েছে। সো ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে, তাদেরকে পারফর্ম করতে হবে, জিততে হবে। ম্যাচ জিততে না পারলে কোনো লাভ নেই, বাকিরা হারলো কি নামলো কি উঠলো কোনো ম্যাটার করবে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অস্কার তিনি দুজন স্ট্রাইকারকে নিয়ে খেলছে, ভালো, গোল করার লোক সংখ্যা বাড়ানো হচ্ছে। এর ফলে কি হবে, যে উইংয়ে একজনকে কমাতে হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি মিগুয়েল ফিগুয়েরোকে একটা উইংয়ে খেলানো হতে পারে, অপরদিকে বিপিন সিংকে উইংয়ে খেলানো হতে পারে। তাহলে মাঝমাঠে সেক্ষেত্রে কি হচ্ছে, যে গোলকিপার প্রফসুকান গিল, তারপরে 4 জন, তারপরে মাঝমাঠে এদিকে সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ, দুটো উইংয়ে বিপিন সিং এবং মিগুয়েল, 4-4-8-9, আর উপরে দুজন স্ট্রাইকার। এরকম ফরমেশনে যেতে পারে। এবার যদি গোল সংখ্যা বেড়ে যায়, তখন হয়তো ডেভিডকে বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার বাড়ানো হতে পারে, বা মাঝমাঠে নাওরেম মহেশকে নামিয়ে দিয়ে দিক বদল করে হয় নাওরেমকে উইংয়ে পাঠিয়ে দিয়ে মিগুয়েলকে আবার মাঝমাঠে নিয়ে আসতে পারে। এরকম কিছু চেঞ্জেস করতে পারে। আমার মনে হয় এই ধরনের রণকৌশলও রেডি রাখতে হবে অস্কারকে। শুধু একটা ফরমেশনে খেলবো বা একরকম চিন্তা ভাবনা করবো এরকম নয়, প্ল্যান ABC রাখতে হবে। এ ফেল করলে বি ফেল করলে সি। সেটা কেন থাকছে না অস্কারের টিমে, এটা একটা বড় প্রশ্ন। অস্কার তিনি হাই প্রোফাইল কোচ, হাই পারফর্মিং কোচ, তাহলে তার তো এই ধরনের ভুলগুলো হওয়া উচিত নয়। তো যাই হোক, অস্কারের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে, চাপ বাড়ানো হয়েছে, প্লেয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে। এখন তারা কতটা মাঠে নেমে পারফর্ম করতে পারে সেটাই দেখার। আপনাদের কি মনে হয় যে হোয়াট উইল বি দ্য প্লেইং 11 ফর এগেনস্ট দ্য মোহামেডান ম্যাচ? মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের প্লেইং 11 কি হতে পারে, যার ধরুন ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারে? অনেকে বলছেন অ্যান্টনকেও খেলিয়ে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে অ্যান্টনকে খেলালে আবার মাঝমাঠে একজন বিদেশিকে কনসিডার করতে হবে, কারণ 4 জন বিদেশি খেলতে পারবে। তো আমার মনে হয় না সেটা করবেন অস্কার শুরুতে। তো আমি যেরকম টিমটা বললাম এরকমই হওয়ার সম্ভাবনা বেশি। মোহামেডানকে হালকাভাবে নেওয়া উচিত নয়, সমীহ করা উচিত, আবার বেশি সমীহ করা উচিত নয় যে একটা গোল দিয়ে শান্তিতে এসে ঘুমাবো, এটাও করা উচিত না। সো লেটস সি কি হয়। আগামীকালের ম্যাচটা কিন্তু একেবারে কি বলবো, ডু অর ডাই ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য। এখন ইস্টবেঙ্গলের যা কন্ডিশন, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ডু অর ডাই ম্যাচ হবে। কঠিন ম্যাচ আছে, হালকা ম্যাচও রয়েছে, হালকা টিম রয়েছে। সো ইস্টবেঙ্গল কোচ এই জায়গায় কি করে টিমকে কত দূর নিয়ে যেতে পারেন দেখা যাক। আমি লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা আর রাখছি না, আমার নজর থাকবে এইদিকেই যে ইস্টবেঙ্গল এই ভাঙাচোরা ISL এ কোন জায়গায় গিয়ে শেষ করে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।